বায়োলজিক্যালি অ্যাক্টিভ প্রোটিন মলিকিউলগুলোর একটা টারশিয়ারি স্ট্রাকচার থাকে, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট ফর্মে ফোল্ডেড অবস্থায় থাকে। এই ফোল্ডিংটা নির্ধারিত হয় এর প্রাইমারি স্ট্রাকচার অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের উপর ভিত্তি করে। তো এই জ্ঞানটার জন্য আমাদের কাকে ধন্যবাদ দেওয়া লাগবে? আমাদের ধন্যবাদ দিতে হবে ক্রিশ্চিয়ান অ্যানফিনসন নামের একজন ভদ্রলোককে। তিনি 1950-এর দশকে কিছু এক্সপেরিমেন্ট করেন, যার দ্বারা এই তথ্যটি আমরা পেয়ে থাকি। তো আজকে আমরা তার এক্সপেরিমেন্ট সম্পর্কে জানবো। তো তিনি প্রথমে এই এক্সপেরিমেন্টের জন্য কি করলেন, একটা রাইবো নিউক্লিয়াস নিলেন, যেটা অ্যামিনো অ্যাসিড লেন্থ ছিল 124, তাতে 4টা ডাইসালফাইড বন্ড ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ 26 এবং 84 এর মধ্যে, 40 এবং 95, 58 এবং 110, এবং 65 এবং 72 এর মধ্যে। তো এই ভদ্রলোক প্রথমে কি করলেন, 8 মোলার ইউরিয়া আর এক্সেস বিটা মার্ক্যাপটোইথানল দিয়ে এটাকে ডিনেচার করলেন, এই রাইবোনিউক্লিয়াসটাকে। তো এই ইউরিয়া দেওয়ার কারণ কি? ইউরিয়া হলো এর মধ্যে যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো ছিল, যেমন হাইড্রোজেন বন্ডিং বা এরকম যে ধরনের নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো ছিল, সেগুলোকে ভাঙার জন্য এই ইউরিয়া কাজ করে। আর বিটা মার্ক্যাপটোইথানল যেটা, এটা হলো এই ডাইসালফাইড বন্ড গুলো ভাঙতে সহায়তা করে। তো যেহেতু ডাইসালফাইড বন্ড এবং এর সেকেন্ডারি যে সকল নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো ছিল, সবগুলো যেহেতু ভেঙে গেল, তো সেটা কি হবে, একটা ডিনেচার্ড স্টেটে অবস্থান করবে, অর্থাৎ এর অ্যাক্টিভিটি শো করবেন। তো এরপরে তিনি কি করলেন, একটি সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে একসাথে এই বিটা মার্ক্যাপটো ইথানল এবং ইউরিয়া দুটাকেই রিমুভ করে দিলেন। এর ফলে অর্থাৎ আমরা যেমন ডায়ালাইসিসের ক্ষেত্রে দেখতে পাই সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ করা হয়, ঠিক তেমন ভাবে এখানেও তিনি সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ করে এই বিটা মার্ক্যাপটো ইথানল এবং ইউরিয়া দুটিকে একই সময়ে রিমুভ করে দিলেন। এর ফলে বাতাসে উপস্থিত অক্সিজেনের সহায়তায় এই সালফোহাইড্রাল গ্রুপগুলো অক্সিডেশন হয়ে আবার তার পুনরায় তার আগের যেই নেটিভ স্ট্রাকচার ছিল সেই নেটিভ স্ট্রাকচারে ব্যাক চলে যায়। তো এর থেকে কি প্রমাণিত হয়, যে তার কাছে যেহেতু তিনি ডিনেচার করে দিয়েছিলেন প্রোটিনটাকে তার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার থেকে, শুধুমাত্র তার প্রাইমারি স্ট্রাকচার অর্থাৎ এর প্রোটিন অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স গুলো অক্ষত ছিল। সেই শুধু অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থেকেই আবার পুনরায় প্রোটিনটি তার 3 ডাইমেনশনাল ফোল্ডেড নেটিভ স্ট্রাকচারে ব্যাক আসতে পেরেছে। তার মানে এর মাধ্যমে প্রমাণিত হলো যে all the informations necessary for folding into its native structure is contained within the amino acid sequence of the protein, অর্থাৎ এর প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের মধ্যেই তথ্যগুলো আছে, যেই তথ্যগুলোকে ব্যবহার করে প্রোটিনটি তার 3 ডাইমেনশনাল নেটিভ স্ট্রাকচারে ফোল্ড করতে পারে। তো এরপরে তিনি তার এক্সপেরিমেন্টে আরেকটু মডিফাই করলেন। তো তিনি কি করলেন, এবার আর দুইটাকে একসাথে রিমুভ করলেন না, যে বিটা মার্ক্যাপটো ইথানল আর ইউরিয়াকে প্রথম এক্সপেরিমেন্টে যেমন দুইটা একসাথে রিমুভ করে দিয়েছিলেন, এই এক্সপেরিমেন্টে কি করলেন, শুধুমাত্র বিটা মার্ক্যাপটো ইথানলকে আগে আলাদা করে দিলেন। এর ফলে কি হলো, আমরা আগে কি বলেছিলাম, বিটা মার্ক্যাপটো ইথানল করছিল এর ডাইসালফাইড বন্ডগুলোকে ভেঙে দিচ্ছিল, আর ইউরিয়া এর মধ্যে যেই অন্যান্য নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো ছিল, হাইড্রোজেন বন্ডিং বা এই ধরনের বন্ডগুলো, সেগুলোকে ভাঙছিল। কিন্তু এখন বিটা মার্ক্যাপটো ইথানল রিমুভের ফলে এর ডাইসালফাইড বন্ডগুলো আবার পুনরায় ফর্ম করতে পারবে। কিন্তু যেহেতু এখনো ইউরিয়াটা এই দ্রবণের মধ্যে রয়ে গেছে, এর ফলে ওই আগের যেই এই নন কোভ্যালেন্ট ইন্টারাকশন গুলো ছিল সেগুলো আর আগের মতো ফর্ম করতে পারবে না। তো নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের অনুপস্থিতিতে এটা আগের মতো যে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ছিল সেটাতে আর ব্যাক যেতে পারবে না। কিন্তু এর ডাইসালফাইড বন্ডগুলো যেহেতু বিটা মার্ক্যাপটো ইথানল সরে গেছে, তাই তার ডাইসালফাইড বন্ডগুলো ঠিকই ফর্ম করবে, কিন্তু আগের মতো সঠিক কনফর্মেশনে করবে না, কারণ এর ওই যেই নন কোভ্যালেন্ট বন্ডগুলো ছিল, যে হাইড্রোজেন বন্ড, সেগুলো এখনো তৈরি হতে পারেনি, কারণ এখনো ইউরিয়া উপস্থিত। তো এর মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে হাইড্রোজেন বন্ডিং এরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এর প্রোটিন ফোল্ডিং এর ক্ষেত্রে। আর এই হাইড্রোজেন বন্ডিং গুলো কিভাবে
নির্ধারিত হয় ওই অ্যামিনো অ্যাসিড গুলোর পজিশনের উপর ভিত্তি করেই, কারণ তারাই নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড গঠন করে। তো এরপরে যখন তিনি তৃতীয় এক্সপেরিমেন্ট, অর্থাৎ এরপরে তিনি ইউরিয়াটাকেও রিমুভ করে দিলেন, কিন্তু যেহেতু ওই যে আগেই ডাইসালফাইড বন্ডটা ফর্ম করে ফেলেছিল ওই ইউরিয়া থাকা অবস্থাতেই, কারণ ইউরিয়া তো আর ডাইসালফাইড বন্ডকে ভাঙছে না, তো একটা স্ক্র্যাম্বলড অবস্থা তৈরি হলো যেখানে ডাইসালফাইড বন্ডগুলো এলোমেলো ভাবে তৈরি হয়েছে। এরপরে খুব ট্রেস অ্যামাউন্ট, খুব সামান্য পরিমাণে বিটা মার্কাপটোইথানল যখনই দিলেন, এখন কিন্তু আর ইউরিয়া নেই। তার ফলে ওই যে এই নন কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন গুলো, অর্থাৎ ওই হাইড্রোজেন বন্ড গুলো এখন কিন্তু ঠিকই ফর্ম করতে পারবে। আর এই ট্রেস অ্যামাউন্টের বিটা মার্কাপটোইথানল সেটা কি করলো, ওর আগের এই যে এলোমেলো ভাবে যে ডাইসালফাইড বন্ড গুলো তৈরি হয়েছিল সেগুলোকে ভেঙে দিল। এর ফলে এই হাইড্রোজেন বন্ডিং এর কারণে আবার আগের মতো স্ট্রাকচার ফর্ম করতে পারলো। সাথে সাথে এই ট্রেস অ্যামাউন্টের বিটা মার্কাপটোইথানল আর পুনরায় ওই ডাইসালফাইড বন্ড গঠন করতে বাধা দিতে পারছে না। এর ফলে এটি আবার পুনরায় তার নেটিভ স্ট্রাকচার ফেরত পাচ্ছে। এর ফলে তিনি কি কনক্লুশনে গেলেন, নেটিভ ফর্ম অফ এ প্রোটিন হ্যাজ এ থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল স্ট্রাকচার। মোস্ট স্টেবল কিভাবে বুঝলেন, কারণ যখনই তারা সুযোগ পেয়েছে, অর্থাৎ তাদের এই সামান্য মার্ক্যাপটোইথানল দেওয়ার ফলে যে ডাইসালফাইড গুলো যখনই ভেঙে গেছে, তখন তারা একটা সেই পুনরায় আগের অবস্থায় ব্যাক চলে এসেছে। অর্থাৎ তারা, আমরা সবসময় জানি যে কোনো বস্তু থার্মোডাইনামিক্যালি একটা স্টেবল পজিশনে থাকার চেষ্টা করে। তারা যে স্ক্র্যাম্বলড অবস্থাটা তৈরি করেছিল সেটার জন্য দায়ী ছিল আগে ওই যে ইউরিয়া উপস্থিত থাকার কারণে এই হাইড্রোজেন বন্ডগুলো তৈরি করতে পারছিল না, এই জন্য তারা ওই স্ক্র্যাম্বলড অবস্থায় ছিল। কিন্তু এখন ইউরিয়া যেহেতু নেই, আর এই বিটা মার্ক্যাপটোইথানলের ট্রেস অ্যামাউন্ট ওই এলোমেলো ডাইসালফাইড বন্ডগুলো ভেঙে দিয়েছে, এর ফলে তারা একটা স্টেবল থার্মোডাইনামিক পজিশনে চলে যেতে পারবে, যেটা দেখা যাচ্ছে তার আগের সেই নেটিভ স্ট্রাকচার। তার মানে এর মাধ্যমে প্রমাণ হলো দ্য নেটিভ স্ট্রাকচার অফ এ প্রোটিন হ্যাজ দ্য থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল স্ট্রাকচার। তো এই হলো হ্যানফিনসেন্স এক্সপেরিমেন্ট।